ছেলে মেয়ে, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুধী দর্শক, এখানে উপস্থিত সুধীবৃন্দ, আমাদের ইউনুস স্যার এবং আমাদের সন্তানরা, সবার প্রতি রইল আমার সালাম ও শ্রদ্ধা। আমার সন্তানদের প্রতি রইল ভালোবাসা। আমার ছেলে যেভাবে শহীদ হয়েছে এই 16ই ডিসেম্বর, যে বাংলাদেশ নতুন করে পেয়েছে, তাকে স্মরণ করার জন্য আমাদের ছাত্র জনতা, আমাদের ইউনুস স্যার এবং এই এলাকার লোকজনকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই ছেলের লাশ পোড়ানোর ঘটনা, বেওয়ারিশ লাশের একটা গল্প আমি তোমাদের শোনাবো, যা অনেকেই জানে, অনেকেই জানে না। যারা হয়তো টিভি চ্যানেল, সাংবাদিক বা পেপারপত্র পড়ে তারা জানে, হ্যাঁ যারা জানে না তাদেরকে ওইটা শোনাতে চাই। সেদিনটি ছিল 5ই আগস্ট, রোজ সোমবার। আমি একজন মেডিকেল স্টাফ। আমি আমার সন্তানের সাথে 4 তারিখ কথা হয়েছিল এবং ব্যানারের যে ছবিতে দেখতেছেন যে পতাকা হাতে ছবি, এটা 4 তারিখের। ও আন্দোলনে গিয়েছে। আমার একটা মাত্র ছেলে ছিল। আমি মা হিসেবে ওকে আমি আন্দোলনে যেতে দিতে চাই নাই, এটা শুধু আমার মায়ের ভালোবাসার কারণে। কিন্তু ও দেশের জন্য যে জীবন দিয়েছে, দেশের জন্য ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি গর্বিত মা। কিন্তু একজন গর্বিত মা থাকার পরেও মানুষের ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা অনেক সময় তাদের হার মানিয়ে দেয়। আমার ছেলেও সে এরকমই করেছে। আমি ছোটোবেলা থেকে ওকে মানুষ করেছি, সবসময় চোখে চোখে রেখেছি, কিন্তু ওকে এই আন্দোলনে আমি ওকে আটকাই রাখতে পারি নাই, দমিয়ে রাখতে পারি নাই। লুকায় লুকায় সে আন্দোলনে গিয়ে ফোন দিয়েছে, মা আমি আন্দোলনে আসছি, আমার আফরিনকে তুমি বলো না যে আমি আন্দোলনে আসছি। ও সবসময় আমাকে বলতো, আম্মু তুমি জানো, ওকে জানাইও না, গেলে বাসায় গেলে ঝগড়া করবে। সে ভয়ে সে লুকায় লুকায় আন্দোলন করতো। কিন্তু 4 তারিখ আমাকে এই পতাকা হাতে ছবিটা এবং ওর একটা ভিডিও আমাকে দিয়েছে। এটাই ছিল ওর শেষ ছবি। কিন্তু ও আমাকে কোনোদিন ওর ফোন থেকে কোনো কিছু দিত না। কিন্তু আমি জানতাম না যে এই ছবি, পতাকা হাতে ছবিটা একদিন ইতিহাস হয়ে দাঁড়াবে। সেই ছবিটা ইতিহাস হয়ে দাঁড়ালো। রাত 9টায় আমার সাথে কথা হয়েছে, আন্দোলন বিষয়ে কথা বলছে। আম্মু একটা কথা বলি, তুমি আমাকে কিছু বলবে না? তোমার ওকে বলো বাবা। আমি আজ আন্দোলনে গিয়েছিলাম, আমি ছবিটা রেখেছি, তুমি তোমার মোবাইলে রেখে দাও। আমি তো বাবা আমি তো মোবাইলে এটা নিতে পারি না, তাহলে আমাকে দাও, আমি এটা নিব। পরে সে আমার মোবাইলে সে ছবিটা পার করে দিয়েছে। এই হচ্ছে ওর সাথে লাস্ট কথা। পরদিন সকালে আমি যখন হসপিটালে ডিউটিতে যাব, 6:30টায় আমি বের হয়েছি। কেন জানি মনে হলো আমি ছেলের মুখটা দেখে যাই। আমি দরজাটা খুলে দেখি আমার নাতনি, আমার বৌমা, ছেলে ঘুমিয়েছে। তখন আমি ওর মুখটা একবার দেখে গেছি। কিন্তু সকাল 11টা আমাকে ফোন দিল, আম্মু আমি আন্দোলনে এসেছি। আন্দোলনে যাওয়ার পর তখন সকাল 11টা বাজে, আমি হসপিটালে ডিউটিরত অবস্থায়। সকাল 11:30 12টা নাগাদ অনবরত গুলিবিদ্ধ রুগী আসা শুরু হয়েছে। এত পরিমাণ রুগী আসতেছে। তখন আমি ওকে ফোন দিয়েছি, বাবা তুমি বাসায় ফিরে আসো, বাবা তোমার আন্দোলন করা লাগবে না, এখানে অনেক লোক আসতেছে, অনেক পেশেন্ট আসতেছে, তুমি ফিরে আসো। তখন সে বলল, আম্মু তুমি কেমন স্বার্থপর মা, এখানে আমার ভাই বোনরা কি তোমার ছেলে মেয়ে মনে হয় না? রাস্তায় কত ছেলে মেয়ে আছে, তারা কি তোমার ভাই বোন ছেলে মেয়ে মনে হয় না? আমি তোমার একাই সন্তান। আমার সামনে 4-4টা লাশ, একজন আহতকে আমি ধরে আছি মা, তুমি কেমন করে আমাকে বাসায় ফিরে যেতে বলো মা? পরে ফোনটা কেটে দিচ্ছে। পরে আবার ফোন দিছে। এবার বলছে, বাবা এখানে ডেড বডি অলরেডি আসা শুরু হয়েছে, তুমি বাসায় ফিরে আসো বাবা, বাইপেলের অবস্থা ভালো না, তুমি বাসায় ফিরে আসো। সে বলল, আম্মু আমি কি তোমার একাই সন্তান? এই ছেলে মেয়েগুলোকে সন্তান, তোমার সন্তান মনে হয় না? ওর বাবা মারা তো কাঁদবে, ওরা মারা যাচ্ছে, ওরা গুলি খাচ্ছে, আমি ওদের সাহায্য করতে চাই মা, তুমি কেন আমাকে বাসায় রাখো স্বার্থপরের মতো? আমি তো বাসায় ফিরে যেতে পারবো না মা। পরে আমি আবার ফোন দিচ্ছি, বাবা তুমি বাসায় ফিরে আসো, তোমার একটা মেয়ে আছে, তুমি তোমার মেয়েটার মুখের দিক তাকায় তুমি বাসায় ফিরে আসো বাবা। তখন সে আমাকে উত্তর দিল, আম্মু তুমি আমাকে বাসায় দেখো না, আমি বাসায় যেতে পারবো না, এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ, অনবরত গুলি ছুটতেছে পুলিশে, এদের হস্তক্ষেপ
ফোন দিয়েছি, বাবা রে তুমি আমার একটাই সন্তান, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার অনেক বড় স্বপ্ন, তুমি বাসায় ফিরে আসো শোনা। তখন সে বলল, আম্মু আমি বাসায় যেতে পারবো না আম্মু, আমি এক সন্তান মারা গেলে তোমার বাসায় 1000 সন্তান দাঁড়াবে। তবু আমার ছেলেকে আমি বাসায় আনতে পারি নাই। আমি আবার ফোন দিয়েছি, বাবা তুমি বাসায় ফিরে আসো বাবা, জাহাঙ্গীরনগরে ফোন দিয়েছি, ওখানে তোমার স্টুডেন্ট আরও আছে, তুমি ওখানে চলে যাও, ওখানে কোনো সংঘর্ষ হয় না। হ্যাঁ আম্মু তুমি আমার দিক কেন তাকাচ্ছ? আমার ভাই বোনরা যে মারা যাচ্ছে তাদের দিক তুমি তাকাচ্ছ না? ওদের তো জাহাঙ্গীরনগরে তো কোনো হেল্পের প্রয়োজন নাই, সেখানে কোনো সংঘর্ষ হয় না মা, এখানে তো অনেক সংঘর্ষ হচ্ছে, এখানকার লোকদের সাহায্য করতে হবে। আমি সাহায্য করা বাদ দিয়ে কেন স্বার্থপরের মতো আমি জাহাঙ্গীরনগর যাবো মা? পরে আমি আবার ফোন দিয়েছি, বাবা তুমি বাসায় ফিরে আসো বাবা রে। আমি এক হাতে গুলিবিদ্ধ রোগী টানি, অন্য হাতে আমি ছেলের কাছে ফোন দেই। এক একজনকে গুলি লেগেছে, অন্য কেউ দেখেছে কিনা আমি জানি না, কিন্তু আমি মেডিকেল স্টাফ, আর সারাদিন সেদিন রোগী এসেছে অনেক, কারো এখানে গুলি লেগেছে এতখানি করে ফাঁকা, কারো হাতে গুলি লেগেছে এই হাত পুরোটাই শেষ, পায়ে গুলি লেগেছে পা পুরোটাই কেটে ফেলতে হবে এমন ভয়াবহ অবস্থা, বুকে গুলি লেগেছে এতখানি করে ফাঁকা, কিন্তু জীবিত আছে। তারা আমাকে বলছে, আন্টি আমরা বোধহয় বাঁচবো না, কিন্তু সবাই জানে যে আমার ছেলেকে পোড়ানো হয়েছে। ওইরকম অবস্থা থেকে আমি ছেলেকে বারবার বলছি, বাবা তুমি বাসায় আসো। তখন সে আমাকে রাগ করে বললো, আম্মু তুমি কেন আমাকে বারবার ফোন দাও আম্মু, আমি যদি শহীদ হই আম্মু আমার কাছে আইডি কার্ড আছে, তুমি আইডি কার্ডটা দেখে তুমি আমাকে লাশটা শনাক্ত করে নিয়ে যাও। কিন্তু তখন কি আমার ছেলে ভাবছিল যে ওদেরকে পুড়িয়ে দেওয়া হবে? ওরা তো ভাবছে আমরা হয়তো দেশের জন্য মরবো, বাবা মা হাতে জামা কাপড় আমাদের চেহারা দেখে আমাদেরকে শনাক্ত করে বাসায় নিয়ে যে সান্ত্বনামূলক তারা বুঝবে যে আমাদের কবরটা দিতে পারছে। কিন্তু আমি এমনই হতভাগা মা, আমি ওর শেষ চেহারাটাও দেখতে পারি নাই, খুনিরা আমাকে সেটুকু দেখার সুযোগ আমাকে দেয় নাই। ওদেরকে যে পুড়িয়ে দেওয়া হবে আমার ছেলেরাও জানতো না, আমরাও জানতাম না। হ্যাঁ দেশের জন্য অনেক কিছুই হইতে পারে, তাই বলে যে একে পোড়াতে হবে কেউ জানতো না। আমার ছেলেদের যেভাবে পোড়াই মারা হয়েছে, শুধু আমার ছেলেকে না আরও মোট 6 জন ওখানে পোড়ানো হয়েছিল। বাইবেলের ভয়াবহ অবস্থা ছিল সেদিন, যা বলার মতো না। আমার ছেলেকে 3টার পর থেকে ফোনে পাওয়া যায়নি ঠিকই, কিন্তু 5:10 বা 5 মিনিটের মতো ওকে 10-15 মিনিটের জন্য ওকে অনলাইনে পাওয়া গেছিল। কিন্তু আমার ছেলের লাশটা যে সময় আমি পেয়েছি, ওই গাড়িতে যখন আমি ছবিটা উঠেছি, ঠিক ওর হাতের পাশে এরকম হাতটা মেলানো ছিল, ওর হাতের পাশেই ওর ফোনটা ছিল। হয়তো ও চিন্তা করেছে আমি ফোনে কোনো কিছু পোস্ট করলে আমাকে কেউ বাঁচাতে পারবে, বা বাঁচাতে নাই বা পারো, আমার লাশটা অন্তত নিয়ে যাবে। আমাদেরকে তো পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের বাবা মাও জানবে না আমরা কোথায় আছি, আমার বাবা মা পাগল হয়ে যাবে। হয়তো কোনো কিছু পোস্ট করতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটা আমার ছেলেকে দেওয়া হয়নি। এর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, ফোনটা ঠিক ওর হাতের পাশেই রয়ে গেছে। আমার ছেলেরা কি এতই নিকৃষ্ট? একটা মা 57 ডিগ্রি সেলসিয়াস ব্যথা সহ্য করে একটা সন্তানের জন্ম দেয়, আর মাত্র 45 ডিগ্রি ব্যথা সহ্য করতে গিয়ে মানুষ মারা যায়। সেখানে 57 ডিগ্রি সেলসিয়াস ব্যথা সহ্য করে একটা মা সন্তানের জন্ম দেওয়ার সময় একটা মাও শহীদ হন। সেই সন্তানকে নিয়ে তার বাবা মার কত স্বপ্ন থাকে, আমার ছেলেকে এই করব ওই করব, দেশের জন্য ভালো কাজ করব, কিন্তু আমার ছেলেরা কুকুর বিড়ালের মতো আমাদের সন্তানদের এভাবে কেন মারা হলো? আমি কি জাতির কাছে জানতে পারি না? আমি কি জানতে চাইবো না কেন আমার সন্তানদের বুকে এত গুলি ছোড়া হলো? আমাদের সন্তানদের কোনো মূল্য নেই। একটা মা ভার্সিটি লেভেল পর্যন্ত একটা সন্তানকে নেওয়া, তার কত ত্যাগ, কত তিতিক্ষা করে, কত সাধনার পর তার সন্তানকে এত বড় করে, সেই সন্তান আমাদের সন্তানদের বুকে এভাবে গুলি ছোড়া হয় কিভাবে? আমরা এভাবে কিভাবে মেনে নিতে পারি? আমরা মা হিসেবে আমাদের সন্তানদের কোনো মূল্য নেই। একমাত্র শেখ মুজিবুরকে মারা হয়েছিল বিধায় হাসিনা সারা জীবন বক্তব্য দিয়ে এসেছে যে আমি আমার স্বজন হারিয়েছি, কিন্তু সে তো সন্তান হারাই নাই, সে স্বজন হারিয়েছে। তার জন্য যদি এতগুলো লোককে ফাঁসি দেওয়া হয়, আমাদের এতগুলো মায়ের আর্তনাদ, এক
হতে পারে। আমি যেতে চাই, সবার কাছে আমি জানতে চাই, আমার ছেলে মেয়েকে যেভাবে রাস্তায় কুকুরের মতো মারা হয়েছে, কুকুর বিড়ালকে আমরা এত করি না, তাদেরকেও যত্ন সহকারে মারা গেলে মাটি দেওয়া হয়, কিন্তু আমার সন্তানদের যেভাবে মারা হয়েছে, এতগুলো সন্তান আহত, এতগুলো সন্তান নিহত, প্রত্যেকটা সন্তানের বিচার আমি মা হিসাবে চাই। আপনাদের কাছে এটা রেখে গেলাম জনগণের রায় হিসেবে। আমি আমার সন্তানকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা এখন আর নাই, কারণ যে গেছে সে আসার নয়, কিন্তু বিচার আমি 100তে 100 চাই। আমার ছেলে মেয়েকে যেমন মিডিয়ার মাধ্যমে কেমন করে নিহত করা হয়েছে, কেমন করে আহত করা হয়েছে, মিডিয়া দেখাইছে, এই খুনিদেরকেও যেন মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ব দেখতে পারে। আমি সবার কাছে এই আশা ব্যক্ত করবো, সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। একটা মা কিভাবে পারে এমন যন্ত্রণা সহ্য করতে? একটা মা কিভাবে পারে তার সন্তানের আর্তনাদ এভাবে চিৎকার শুনতে? ও হয়তো কত না চিৎকার করেছে যে আমাকে পুড়িয়ে দিচ্ছে, কেউ এগিয়ে আসো, কিন্তু কেউ এগোতে পারে নাই। সেই যন্ত্রণা ভোগ করার মতো মন মানসিকতা আমাদের নেই। একটা সন্তানকে মানুষ করতে গিয়ে একটা মায়ের কত কষ্ট, সেই কষ্টকে সবাই ত্যাগ স্বীকার করে দেশের জন্য জীবন দিয়েছে তারা। সেই দেশকে কখনো কোনো বৈষম্য হোক, এটা আমরা কখনোই চাই না। সেই দেশ সুন্দর এবং ভবিষ্যতে অনেক সুন্দর যেন হয় এবং বৈষম্যহীন রাষ্ট্র হয়, এটাই আমি চাইব। কিন্তু আমার সন্তানদের সাথে রক্তে বেইমানি কেউ করবেন না। আমার সন্তানরা যে রক্ত দিয়েছে, কেউ বেইমানি করবেন না তাদের সাথে। আমি সবার কাছে আকুল আবেদন, আমার সন্তানকে আমি যেভাবে হারিয়েছি, আমার সন্তানদের ভুলতে পারবো না কোনোদিন। একটা মা কোনোদিনও ভুলতে পারে না, কোনোদিনও ভুলতে পারে না। আমরা শহীদ সাজ্জাদের জন্য আমরা সকলে দাঁড়িয়ে যাই।